হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। বেশ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আজকে সকালবেলা অনেকগুলো হাতের কাজ সারলাম। প্রচুর জামা কাপড় ধুয়ে আমি গতকাল রাতে ওই লন্ড্রি ব্যাগের মধ্যে ভরে রেখেছি। সেগুলো ঘুম থেকে উঠে সবার আগে বাসি মুখেই ওগুলোকে ভাঁজ করেছি। এখন এই যে বেশ কিছু জামা কাপড় এখনো রয়েছে ব্যালকানিতে, তো ওগুলো শুকনো রয়েছে, সরিয়ে দিলাম। আর আজকের আবহাওয়াটা বেশ ভালো। দাঁড়ান, জামা কাপড়গুলো রেখে আগে পর্দাগুলো সরিয়ে দিই। আজ আর কাছের স্লাইডার দিয়ে ঘর আটকে রাখবো না, বরং নেটেরটাই দিয়ে দেবো। ঠান্ডার পরিমাণটা আজকে অনেকটাই কম। রোদ্দুর ঝলমলে আকাশ, আর হয়তো 2-2.5 মাস মতোই একটু ঠান্ডা ঠান্ডা থাকবে। তারপর তো চেরি ফুলের মৌসুম চলে গেলেই আবার গরম পড়তে শুরু করবে। যাই হোক, কাজগুলো সেরে নিয়ে আমি এখন ফ্রেশ হতে এলাম। মিহি এখনো ঘুমোচ্ছে, তবে সকালবেলায় এই সময়টায় ও একবার উঠে যায়। তার আগে আমি সকালের খাবারটা খেয়ে নেব আর মিহির জন্য ব্রেকফাস্ট বানাবো। আপনারা যারা নতুন মা হয়েছেন তারা দেখছি অনেকেই কমেন্ট বক্সে একটা কমেন্ট করছেন। মিহি যেহেতু নতুন নতুন সলিড খেতে শুরু করেছে, তো মিহিকে আমি সলিডে কি কি খাবার ইনক্লুড করছি, ওর খাদ্য তালিকায় কি কি খাবার রয়েছে, আর নতুন নতুন কিছু খাবারের আইডিয়াও আপনারা চেয়েছেন। তবে সত্যি কথা বলতে প্রত্যেক বাচ্চা যেহেতু আলাদা হয়, তাদের স্বাদও আলাদা, তাদের পছন্দও আলাদা, তাই ওইভাবে না বোঝা ভীষণ কঠিন কোন বাচ্চার কি পছন্দ। তবে আমরা যারা মা তারা প্রত্যেকদিন যেহেতু খাবার ইন্ট্রোডিউস করাই, তাই আমাদের থেকে আর কেউ অন্তত ভালো বুঝবে না যে আমাদের বাচ্চা ঠিক কি খেতে ভালোবাসে। যেহেতু বাচ্চাগুলো সবে সবে খাবার খেতে শুরু করেছে, নতুন খাওয়া ওদের, তাই নতুন নতুন খাবারের সাথে আমাদের পরিচয় করাতে হবে। পরপর 2-3 দিন মতো একই খাবার দিতে হবে। এছাড়া বুঝতে হবে যে ও কোন খাবারটা পছন্দ করছে আর কোনটা নয়। তো যাই হোক, আমি আমার মিহির খাদ্য তালিকায় কি কি ইনক্লুড করেছি, মিহি প্রত্যেকদিন সলিডে কি কি খাবার নিচ্ছে, তো চলুন সেগুলোই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করি। আমি আজকে সাধারণ ডিম আর কলা আর পাউরুটি খেয়েছি, বাড়িতে এগুলোই সবসময় থাকে। তো মিহির জন্য তারপর আমি ব্রেকফাস্টের আয়োজন করছি। আজকে ব্রেকফাস্টে আমি মিহিকে শুধুমাত্র আপেল সিদ্ধ দেবো। তো আপেলগুলোকে ভালো মতো ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি। অনেকে দেখেছি আপেলের খোসা সহই ব্লেন্ড করে বাচ্চাকে খাইয়ে দেয়, তবে আমি এটা করি না। তার কারণ অনেক পেস্টিসাইড ইউজ করা হয়, অনেক কীটনাশক ব্যবহার করা হয় চাষের জমিতে। তো সেই ভয়টা এড়াতেই আমি বলতে পারেন একরকম খোসাটা অ্যাভয়েড করি। ওদিকে মিহির আপেল সিদ্ধ বসিয়ে দিয়ে আমি আজকে রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। এখন বাজে 9:40 মতো, তাই মিহির জন্য একটুখানি ফর্মুলা গুললাম আমি। আর সকালবেলা ব্রেস্ট ফিড করেছে, যখন 10:30 বাজবে তখন অল্প একটু অ্যাপেল পিউরি খাইয়ে দেব। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা। মোরে একই তব হরি খেলা। লা 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 দাঁড়াও। যাই হোক, ওর ঘুমটা কেটে যাওয়ার পর ওকে ফ্রেশ করিয়ে দিলাম। তারপর এলাম রান্নাঘরে। এসে ওর জন্য যে অ্যাপেলগুলো সিদ্ধ করেছিলাম সেগুলি আমি হ্যান্ড ব্লেন্ডারে পিউরি বানিয়ে নিয়েছি। আজকের পিউরিটা একটু বেশি নরম হয়ে গিয়েছে, নরম বলতে আই মিন পাতলা হয়ে গিয়েছে। এই বয়সের বাচ্চার খাবার আর একটু শক্ত হওয়া উচিত ছিল। এখনো পর্যন্ত মিহি ঘুম থেকে উঠে আমাকে না দেখতে পেলে একেবারেই কান্নাকাটি করে না। তবে আর কদিন পরে যখন আরেকটু বড় হবে তখন কি হবে তো সেটা বলতে পারছি না। তো শটাং করে ঘুম থেকে ওঠার পরে আমিও একেবারে সঙ্গে সঙ্গে ওকে কোনো কিছুর মধ্যে ইনভলভ করি না। আমি যেটা করি সেটা হলো ওর গায়ের সঙ্গে আমার মুখটা ঘষতে থাকি, ওর চুলের মধ্যে আঁকিবুকি দেই, কখনো আবার ওকে বুকের মধ্যে জড়িয়ে আদর করি, ব্রেস্ট ফিড করিয়ে দিই, গান শোনাই, মানে ওকে আমি একটুখানি আদর করি। সবকিছু মিলিয়ে ও যখন একটু স্বাভাবিক হয় তখন ওকে অন্য কোনো ফেজের মধ্যে ওকে আমি ইনভলভ করি। মিহিকে ওদিকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে আমি একটুখানি কোলের মধ্যে রেখেছিলাম, তো কোলের গরমে গরমে আবার একটু ঘুমিয়ে পড়লো। তাই নিশ্চিন্তে ওকে ক্রিবে রেখে এসে আমি এলাম রান্নাঘরে দুপুরের খাবার বানাতে। রান্নাবান্নার উপকরণ গোছগাছ করতেই যা সময়, সেই সব যদি গোছগাছ থাকেই তাহলে রান্না করতে এমন কি সময় যায়। যাই হোক, আমি ওদিকে বাঁধাকপির জন্য আলু ভাজতে বসিয়েছি 5 ফোড়ন দিয়ে। আর এদিকে আজকে বহুদিন পর দেশ থেকে আনা যে সিলভারের কড়াইটা, ওটা তো তোলাই ছিল, ওটা একরকম মাজা ধোয়ার ভয়ে আমি বের করতাম না। তবে আজকে কি জানি শখ করলো, তাই এই দেশের যে বাংলা কড়াই বলতে পারেন সেটাই বের করেছি। এটার ভীষণ তাড়াতাড়ি রান্না হয়। এগুলোর কাছে
কাছে কোনো কড়াই খুব একটা পাত্তা পায় না, কারণ আমাদের দেশে প্রত্যেক মায়ের রান্নাঘরে এই কড়াই তো থাকেই থাকে। এই কড়াই বহু পুরনো, বহু চিরাচরিত, যা কখনোই পুরনো হবার নয়। তাই জন্যই তো আমি এই দূর দেশে, ভিন দেশে বয়ে এনেছি নিজের সঙ্গে করে। এদিকে আলুগুলো ভাজা হয়ে যাবার পর ঝটপট রান্না করছি তো, তাই চিংড়িগুলো আলাদা করে ভাজলাম না, বরং আলুর সঙ্গেই নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে ঝাল ব্যাপারটা হয়। তো তারপর সবকিছু ভাজা হয়ে যাবার পর যখন একটু ব্যাপারগুলো নরম নরম হয়ে এলো, তারপর আমি দিয়ে দিলাম এই যে ঝিরঝির করে কেটে রাখা বাঁধাকপিগুলো। এইবার এই খুন্তির সাহায্যে সবকিছু ভালো মতো মিশিয়ে নেব। এখানকার এই বাঁধাকপি বেশি ভাজাও যায় না, রান্নাও করা যায় না, তার আগেই জলটা যায় গলে। তাই একদম না ঢেকে ঢেকেই একদম হাই ফ্লেমেই রান্না করব। আজকে ডিম দিয়ে অন্যরকম ভাবে একটা ডিমের ঝোল বা কারি বানাবো। ডিম আমার এত পছন্দ, তাই মাথার মধ্যে সারাক্ষণ ঘুরপাক খায় এই ডিমকে কেমন ভাবে অন্যরকম ভাবে রান্না করা যায়। তো আজকে ভাবলাম ডিমগুলোকে আমি পোচ বানিয়ে ঝোলের ওপর সুন্দর মতো গরম মশলা ছিটিয়ে একটা কারি বা ঝোল ঝোল মতো বানাবো। তো তার জন্য সবার আগে যেমন পেঁয়াজ রসুন আদা ভালো করে কষিয়ে নিতে হয়, সেটাই কষিয়ে নিয়ে আলুগুলো ভাজতে বসালাম। আর এদিকে যখন বাঁধাকপিটা একটু নরম নরম হয়ে এলো, তখন এর মধ্যে দিলাম শীতের রাজা কড়াইশুঁটি তাকে এবং অল্প কয়েকটা টমেটো। আমি জানেন তো গত সপ্তাহে বেশ 2-3 কিলো মতো টমেটো অল্প দামে পেয়েছিলাম, তো সেগুলো বাড়িতে নিয়ে এসে ভালো মতো ধুয়ে আমি ফ্রোজেন করে রেখেছি। যেহেতু এই দেশে টমেটো বেশ কড়া দামে বিক্রি হয় বাজারে, তাই যেহেতু অল্প দামে একান্তই পেয়েছি, আর ওগুলো না যেহেতু লোকাল চাষিদের ছিল, তাই একটু কম দামে ছেড়েছে, তাই বেশি বেশি করে এনে আমি ফ্রোজেন করে স্টোর করলাম যাতে বেশ কয়েকদিন আমার চলে যায়। তো ওইদিকে মশলা আলু টমেটো সবকিছু ভালো মতো কষা হয়ে এলো, রংটা একদম খাসা ধরেছে। তারপর দিয়ে দিলাম ঝোলের জন্য গরম জল। যেহেতু আজকে একটু গ্রেভি গ্রেভি, আমি একটু কারি কারি মতো বানাবো, তাই ঝোলের পরিমাণটা কম দিয়েছি। আর আলুগুলো এমনিতেই নরম হয়ে গিয়েছে, তাই জন্য আলাদা করে সিদ্ধ করার তো আর কোনো ব্যাপার নেই। এদিকে ঝোলের সঙ্গে সমস্ত মশলা আমি ভালো মতো মিশিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে ফুটতে দেব। আর ওইদিকে আমি এখন ডিমের পোচগুলো বানিয়ে নেব। মোট 5টা ডিমের পোচ আজকে আমি বানাবো। এখানে একটা ননস্টিক ফ্রাই প্যানে আমি বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। যখন তেলগুলো বেশ গরম হয়ে এসেছে, তারপর দিয়ে দিলাম এক একটা করে ডিম ভেঙে। এই তেলটা যত বেশি গরম থাকবে, ডিমের অমলেটগুলো তত বেশি সাদা আর ফ্লাফি হবে। দেখবেন যখন তেলটা কম গরম থাকে, তখন না ওই সাদা অংশটা খুব একটা স্প্রেড হতে পারে না, আর জিনিসটা ঠিক এরকম বাবলসও হয় না, আর এরকম ফ্লাফিও হয় না। তো তার জন্য তেল গরম হওয়াটা ভীষণ জরুরি। একটা কুসুম আমার ভেঙে গিয়েছে, আমি অল্প অল্প করে নুন ছিটিয়ে দিয়ে পরপর 4টে ডিমের পোচ আমি ভেজে নিলাম, আর বাকি আছে আমার একটা। ভাজতে ভাজতে তেলের পরিমাণটাও কমে গিয়েছে, দেখুন এটা এখন ফ্লাফিনেসটা কম হবে। তো একটাই ডিম আছে, চলুন এটাকে ভেজে নিয়ে আমি সমস্তটা একটা অন্য প্লেটে উঠিয়ে রাখি। আমাদের বাড়িতে 10টা 20টা করে ডিম আনলে সেটা খুব বেশি দিন যায় না, বড়জোর সেটা 4 দিন 5 দিনই যায়। তার কারণ কাঞ্চন নিজেই প্রতিদিন 2-3টে করে ডিম খায়, আর এখন যেহেতু আজকাল আমি ভাতের পরিমাণটাও কম খাচ্ছি, তাই আমার প্রত্যেক দিন 2টো করে তো ডিম লাগছেই। তো এদিকে আমার ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর দেখলাম ওদিকে বাঁধাকপিটাও রেডি হয়ে গিয়েছে একটা নতুন পাত্রে, তাই বাঁধাকপিগুলোকে তুলে রাখলাম। আর জানেন তো আমার ওরকম কম রান্না হওয়া কুসুমের ডিমের পোচ খেতে ভীষণ পছন্দ, তবে আজকে আর আমি একটাও ডিমের পোচ ছড়ালাম না, বরং ওগুলোকে আমি অক্ষত রেখে দিলাম ঝোলের মধ্যে ছাড়বো বলে। আর বাঁধাকপি নাবানোর পর অল্প একটু ভাজা জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, এটার জন্য স্মেলটা জাস্ট স্বর্গীয় হয়। ঝোলটা যখন টকবগিয়ে ফুটে উঠেছে, তখন দেখলাম সবকিছু সুন্দর মতো একদম ব্যালেন্সে চলে এসেছে। এইবার আমি ডিমের পোচগুলো ভীষণ সাবধানে একে একে এই ঝোলের ওপর ছাড়তে থাকবো। এই ডিমের কুসুমগুলো জানেন তো যতক্ষণ না রান্নার পুরোপুরি না হবে, ততক্ষণ কিন্তু খুব জোরে এগুলোকে নাড়াচাড়া করা যাবেই না। তার কারণ এগুলো ফেটে গেলে ঝোলের সঙ্গে মেখে যাওয়ার পর ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যেতে পারে। ওই কারণেই পোচগুলো ভীষণ সাবধানে দেওয়ার পর খুন্তির ডগাটা দিয়ে জাস্ট কোনো রকম একটুখানি আলতো হাতে নাড়তে চাড়তে হবে, যাতে করে ঝোলটা ওপরে গেলে তাড়াতাড়ি সিদ্ধ হয়।
ডিমের পোচগুলো দেওয়ার পর অল্প সময় রান্না করতেই দেখলাম পোচগুলো একদম ঝোলের সঙ্গে মিশে গিয়ে অনেকটাই নিচে নেমে গেল। তো ওই কারণে আমি একটুখানি বাড়িতে বানানো যে গরম মশলাটা আমার আছে সেটাই অল্প একটু দিয়ে দিলাম। এটার স্মেলটা যেহেতু ভীষণ স্ট্রং, তাই পরিমাণে অল্পই আমি সবসময় চেষ্টা করি দিতে। আবার একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে দেখলাম ব্যাপারটা কি সুন্দর, দেখুন মাখো মাখো হয়েছে। টমেটোগুলো বেশ একটু গোটা গোটা আছে, আলুগুলো গোটা গোটা আছে, অথচ ডিমের ঝোলের মধ্যে পোচগুলো একেবারে ডুবে গিয়েছে। সবকিছু একদম সুন্দর পারফেক্টলি ডান হয়েছে। তো এখন এটাকে আমি আর একটুখানি রেস্টে রাখবো। যদি ভালো মতো রেস্টে রাখা যায় তাহলে না ওপর দিকে যে তেলটা ভেসে ওঠে সেটা দেখতে ভীষণ ভালো লাগে। তো আমি সেটাই এখন স্ট্যান্ডিং টাইমে রাখবো। এই দেখুন একদম হালকা আছে ঢেকে রান্না করার পর দেখলাম কি সুন্দর রংটা এসেছে, আর উপরে তেলের যে সরটা ভাসে সেটাও এসে গিয়েছে। এইবার যেহেতু রান্নাটা পুরোপুরি হয়ে গেল, এইবার আমি অন্য একটা সার্ভিং পটের মধ্যে খাবারটাকে ঢেলে ওই যে ডাইনিং টেবিলে গুছিয়ে রেখে আসবো। এখনো খুব একটা বেলা হয়নি, মিহির স্নানের সময় হয়ে গেল প্রায়। তো ওদিকে আমার রান্না বান্না যেহেতু হয়ে গিয়েছে, এখন মিহির জন্য দুপুরের খাবার রেডি করছি। আর আমি না সবসময় রান্না করার পর কিচেন এবং সিঙ্ক আর এই যে পাশের যে জায়গাটিতে আমি এখন চপিং বোর্ড রেখেছি, এই সমস্ত জায়গা প্রত্যেকদিন একদম ডিপলি ক্লিন করি। তার একটাই কারণ, যেহেতু মিহিকে আমি সেই প্রথম থেকে এই সিঙ্কের ওপর বাথটব রেখেই স্নান করে আসছি, তো সেইটাকে মেনটেন করার জন্য আমাকে খুব ভালো মতো পরিষ্কার করতে হয়। আমার মন যতক্ষণ না শান্তি হচ্ছে পরিষ্কার করতে করতে, ততক্ষণ অব্দি আমি পরিষ্কার করতেই থাকি। তো যাই হোক, সেটা করার পর আমি মিহির জন্য এখানে দুরকম ডাল নিয়েছি, একটুখানি চাল নিয়েছি। আমি মূলত জাপানিজ যে স্টিকি চালটা হয় সেটাই ব্যবহার করি। তো আজকে সবজির জন্য আমি ইউজ করছি একটুখানি গাজর, একটু রাঙা আলু, মিষ্টি আলু, আর তার সাথে রয়েছে ব্রকলি। আমি চেষ্টা করি 2-3 রকম সবজি সবসময় ওকে একসঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে। তাহলে কি হয়, ওদের প্রত্যেকদিন একই রকম খাবারও খেতে হয় না, আর প্রত্যেকদিন নতুন নতুন খাবারের সঙ্গে পরিচিত হয়। তো আজকে যেমন ব্রকলি, গাজর, রাঙা আলু দিলাম, অন্যদিন আমি একটুখানি সাধারণ যে কুমড়ো পাওয়া যায় সেই কুমড়োর সঙ্গে পালং শাক মিশিয়ে দিলাম। আবার কখনো কখনো একটা ডালের জায়গায় আর একটা ডাল মিক্স করলাম, বা একটা ডাল কমিয়ে দিলাম। এইভাবে অল্টারনেট করেই ওকে খাওয়াই। বাচ্চাকে অনেকেই বার্লি, সুজি, ওটস এগুলো দেয়, তবে ওগুলোতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে, তেমন তো কোনো প্রোটিন থাকে বলে আমার জানা নেই। তো আমি সাধারণত এইসব খাবারই ওকে দেই। আর যেহেতু ওটস ব্যাপারটা একটু ভারী হয়, তো মিহি জানি না ডাইজেস্ট করতে পারবে কিনা এই বয়সে, তো তার জন্য আমি এখনো 2 মাস মতো অপেক্ষা করব। আর আমাদের মিহি এখনো পর্যন্ত কোনো অ্যানিম্যাল প্রোটিনের সঙ্গে পরিচিত হয়নি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওকে আমরা অ্যানিম্যাল প্রোটিন ডিম দিয়ে শুরু করব, তো সেটা শুরু করব সামনের মাস থেকে। অনেকেই বাচ্চার খিচুড়ি রান্নার ক্ষেত্রে ঘি, একটুখানি জিরে বা হলুদ ব্যবহার করে, আমি সেটাও ব্যবহার করি না, তার কারণ আমি ওকে এখনো মশলাও দিতে চাই না। যাই হোক, মিহিকে স্নান সারিয়ে দিয়ে আমি স্নান সারলাম, পুজো দিলাম, সমস্ত কাজ কমপ্লিট করে মিহির খাবারটা রেডি করে এখন এনেছি। ডাল, ব্রকলি, গাজর, একটুখানি চাল সবকিছুর সাথে মিক্স আপ করে মিহি খাচ্ছে। মিহির 2 রকম ডাল একসঙ্গে চালের মধ্যে দিলে, আমি একটু খিচুড়ি টাইপ করলে মিহি সেটা ভীষণ পছন্দের। ইভেন ও শুধু ডাল সিদ্ধ, ডাল বাটাও খায়। ওর দেখেছেন, আগেই হা করে ফেলে, এত সুন্দর ওটা ভালোবাসে খেতে। তো সবার আশীর্বাদে, ভগবানের কৃপায় মিহি এটা ভালো খায় আর কি। কিন্তু তারপরেও বাচ্চাদের কথা তো বলা যায় না, ওরা এখন একটা ভালো খাচ্ছে কি তখন একটা খাচ্ছে না। আবার কদিন আগে যেরকম মিহি একদম 50-60 ml দুধ খেতে চাইতো না, যখন মিহির পেটটা একটু খারাপ হয়েছিল, যখন সলিড শুরু করেছিল, এখন সেটা মোটামুটি ফিক্স আপ হয়ে গিয়েছে। বিকালবেলায় আমি আর মিহি মিলে বেশ অনেকটা সময় রেস্ট করলাম, একটু ঘুমিয়েও ছিলাম। তো রাতের দিকে এখন আমি খাবারটা খেয়ে নেব। রাত বলতে এখন বাজে প্রায় ওই 6:30 থেকে 6:45 মতো। আজকাল তো আমি চেষ্টা করি অন্তত ঘুমানোর 2 ঘন্টা আগে খাবার দাবার খেয়ে নিতে, রাতের খাবার। তো আজকে খাবারটা দেখছেন, যেমন ভাত নিয়েছি, একটুখানি সবজি, ওই বাঁধাকপির তরকারি, তার সাথে অনেক রকম ওই স্যালাডের মধ্যে রয়েছে
চেরি টমেটো, একটু শসার টুকরো, একটু গাজর টুকরো, তার সাথে একটা ডিমের অমলেট, তার সাথে একটু আলু, একটু ঝোল, সবকিছু সুন্দর মতো প্লেটে গুছিয়ে নিলাম। আলু সেদ্ধ ভাত বলুন বা বিরিয়ানি বা মন্ডা মিঠাই যেটাই, আমার কাছে সব খাবারই একই রকম গ্রহণযোগ্যতা পায়। খাবার যেটা খেয়ে আমরা ভালো থাকি, বেঁচে থাকি, তার তো কোনো মানদণ্ড হতে পারেই না। তো যাই হোক, যেরম খাবারই হোক না কেন, যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসা যায়, দেখবেন খাবার আনন্দ রুচি সবই বেড়ে যায়। খাবার গুছিয়ে তো আমি বসি, তবে জানেন খেতে বসে আজকাল আমাকে প্রচুর বার উঠতে হয়। এই সময়টায় মিহির একটু ঝিমঝিম পায়, ওকে তাই সামনে বসিয়ে রেখে বিজি রাখি। হাতে কোনো খেলনা দিলে সেটা ফেলে দিল, বা থুতু ছিটিয়ে মুখে ভরিয়ে নিল, বা পটে হিসু যেটাই করুক না কেন, মায়েদের খেতে বসলে বাচ্চাদের সবসময় কিছু না কিছু মনেই পড়ে। তবে এগুলো খুব একটা বড় কোনো বিষয় না, এগুলোর সঙ্গে আমরা নতুন মায়েরা প্রথম দিকে একটুখানি গোলমাল পাকিয়ে ফেললেও পরের দিকে অভ্যস্ত হয়ে যায়। তো চলুন, এখন অবধি যেহেতু শান্ত আছে, ঝটপট খাবারটা খেয়ে নিয়ে আজকের ভিডিওটা এখানে